যে আমরা লাইভে আছি, আপনি শুরু করতে পারেন। আচ্ছা ভাইয়া, শুরু করছি। আস্তে আস্তে জয়েন করুক সবাই, আমরা শুরু করে দিচ্ছি। ওকে, আই থিঙ্ক 2 মিনিট হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। এন্ড ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে দেখতে দেখতে আমাদের আইসিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টা চ্যাপ্টার ছিল, সেই 3টা চ্যাপ্টার শেষ হয়ে গেল এবং আলহামদুলিল্লাহ শুধু চ্যাপ্টার 3 এর প্রথম অংশ বাদে প্রত্যেকটা অংশই আসলে আমি তোমাদেরকে আমার মতো করে একদম সুন্দর করে যতটা সম্ভব ডিটেলসে এবং যতটা সম্ভব ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। এবং জানি না আসলে কতটুকু সার্থক বা হয়েছি, বাট আমার মনে হয় যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে পড়িয়েছি। এখন বাকিটা আসলে তোমাদের উপর, যে তোমরা কতদিন বা কতক্ষণ সে পড়াটা নিজের মাঝে ধরে রাখবে। ঠিক আছে? সো আমরা অনেক কিছু পড়েছি। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব এবং হয়তো আস্তে আস্তে এই চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। তার সাথে সাথে আরেকটা চ্যাপ্টার বাকি থাকবে, যেটা হচ্ছে চ্যাপ্টার 2। সেটাও হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু এই শেষ না। আমাদের সামনে আরো চ্যাপ্টার আছে, মানে আরো বহুদূর যাওয়ার বাকি আছে। আমাদের হচ্ছে এক্সাম, মেবি তোমাদের এক্সাম হলেও হতে পারে সেটা হচ্ছে এপ্রিলের শেষের দিকে, কারণ যেহেতু ডিসেম্বরে তোমাদের আগের ব্যাচের পরীক্ষা হবে। সো ডিসেম্বরে যদি হয়, তুমি এভাবে চিন্তা করতে পারো ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত পরীক্ষা হবে। ওদের রেজাল্ট হয়তো দিয়ে দেবে ফেব্রুয়ারির দিকে, ফেব্রুয়ারির মাঝ বরাবর সামথিং, এরকম একটা সময়। আর তোমাদের এক্সামটাও যত তাড়াতাড়ি সম্ভব ওই আগের টাইমের সাথে মেলানোর জন্য, বা পরবর্তী ব্যাচগুলো যাতে বেশি গ্যাপ না হয়, সেটা করার জন্য তোমাদের এক্সামও খুব তাড়াতাড়ি নিয়ে নেওয়া হবে। হ্যাঁ, বলা যাচ্ছে বা চিন্তা করা যাচ্ছে হয়তো এপ্রিলের শেষের দিকেও নিয়ে নিতে পারে। সো আমরা ওভাবে একটু প্রিপারেশন নিব। চ্যাপ্টার 6 নেবেন না ভাই? চ্যাপ্টার 6 ওই যে আগে বললাম যে চ্যাপ্টার 6 হয়তো তোমাদের টিম স্কুল থেকে যদি নোটিশ আসে যে হ্যাঁ চ্যাপ্টার 6 নিতে হবে বা নিতে বলে আমাকে, সেক্ষেত্রে আমি নিব। এখন পর্যন্ত সোফার আমাকে জানানো হয়েছে চ্যাপ্টার 6 বাদ দিতে, মানে যেহেতু শর্ট সিলেবাসে নাই চ্যাপ্টার 6। সো আজকে আমরা চ্যাপ্টার 1 পড়বো। চ্যাপ্টার 1 আসলে তেমন মানে সব হচ্ছে অনেকটা বলতে পারো যে বর্ণনামূলক কোয়েশ্চেন। সো চ্যাপ্টার 1 থেকে তোমরা চেষ্টা করবে কোয়েশ্চেন আসলে কোয়েশ্চেন ইগনোর করার যতটা সম্ভব। চ্যাপ্টার 3, 4, 5 এই 3টা দিয়ে এ প্লাস পাওয়া সম্ভব, ফুললি এ প্লাস পাওয়া সম্ভব। ঠিক আছে? আর চ্যাপ্টার 1 থেকে যতটা সম্ভব ইগনোর করার চেষ্টা করবা, কারণ এখানে বর্ণনামূলক যেহেতু বেশি বর্ণনা দিতে হয়। তো সেই যে বেশি বর্ণনা দিতে গেলে নাম্বার হয়তো কম পাওয়া যায়। হ্যাঁ, অনেক বেশি লিখলেও নাম্বার হয়তো কম পাওয়া যায়। ঠিক আছে? সো সেক্ষেত্রে চ্যাপ্টার 1টা বাদ যাবে, বাট এখানে কিছু হট টপিক আছে, যেমন বলতে পারো আমাদের হচ্ছে রোবোটিক্স, আমাদের হচ্ছে ক্রায়োসার্জারি, আমাদের হচ্ছে ন্যানো টেকনোলজি, তারপর বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে? বায়োমেট্রিক্স এর বায়ো ইনফরমেটিক্স। তারপর আর কি কি আছে? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এই জিনিসগুলো, এই টপিকগুলো হচ্ছে এখানে হট টপিক। এই টপিকগুলো থেকে কিছু কোয়েশ্চেন আসলেও আসতে পারে, আসতে পারে না মানে আসবেই। চ্যাপ্টার 1 থেকে তো কোয়েশ্চেন আসবেই। সেক্ষেত্রে কোয়েশ্চেনটা আসতে পারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা অসুবিধাগুলো লিখো। ঠিক আছে? আর্টিফিশিয়াল বা রোবোটিক্স এর ক্ষেত্রে রোবটের কয়টা অংশ থাকে, বা রোবোটিক্স এর বাস্তব ক্ষেত্রে রোবোটিক্স এর প্রয়োগ কোথায়, এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। আগস্টে এক্সাম হবে, ধরে রাখো এপ্রিলের শেষের দিকে। হ্যাঁ, আমি জানি না
আমার যতটুকু ধারণা যে এপ্রিলের শেষের দিকে হলেও হতে পারে, কারণ টাইমটা তো মেলাতে হবে ওদের। হ্যাঁ, বাট এত তাড়াতাড়ি ব্যাপার না। তোমার যথেষ্ট সময় পেয়েছো। হ্যাঁ, তোমার যথেষ্ট সময় পেয়েছো, বাট আপাতত ধরে রাখো আর কি। হ্যাঁ, টাইম আরো বাড়বে, আমি নিশ্চিত জানি আরো বাড়বে। বাট যখন তুমি নিজেকে একটু রিফ্রেন করে ফেলবা না, যে আগামী হয়তো 5 মাস পরে এক্সাম, তখন দেখবে পড়ার স্পিডটা তোমার বাড়বে। হ্যাঁ, তোমার এফিসিয়েন্সি বাড়বে, তোমার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং অনেক বেশি পড়া হবে। সো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো যে আগামী 4-5 মাসের একটা প্ল্যান বানিয়ে ফেলো, যে আগামী 4 মাসের মধ্যে আমি আমার রিমেইনিং রিমেইনিং যা আছে সিলেবাস সেটা কমপ্লিট করবো। বা 4 মাসে না পারলেও 5 মাসে একটা প্ল্যান বানাও, মিনিমাম 5 মাসে একটা প্ল্যান বানাও, যে আগামী 5 মাসে আমি আমার রিমেইনিং সাবজেক্ট যা আছে বা পুরো যা আছে সবকিছু রিভাইজ করে ফেলবো। 5 মাস তো কম না, 3 5 15, 150 দিন। 150 দিন, 150 দিন প্রতিদিন যদি তুমি প্রত্যেকটা সাবজেক্টের 1 ঘন্টা করেও পড়ো, 150 ঘন্টা, 150 ঘন্টায় তো অনেক কিছু করে ফেলা সম্ভব। ঠিক আছে, সো ফুল কোর্স এখন শর্ট কোর্স হয়ে গেল। আচ্ছা ভাই, আপনি স্টুডেন্ট লাইফে এইভাবে পড়াশোনা করতেন? মেইনলি আমি স্টুডেন্ট লাইফে, আমি তো তোমাদের বলেছি, তোমাদের সাথে তো অনেক কিছু শেয়ার করেছি মেবি না, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি, যে মেইনলি হচ্ছে আমি প্রতিদিন চেষ্টা করতাম যে আমার নিজের রুটিনে পড়বো আমি। হ্যাঁ, স্কুল সরি মানে কলেজ, টিউশন, কোন রুটিনে আমি পড়তাম, ওদের পড়া পড়তাম না, আমি আমার নিজের রুটিনে পড়া পড়তাম। হ্যাঁ, নিজে রুটিন করে প্রতিদিন ফিজিক্স হয়তো 1.5 ঘন্টা, কেমিস্ট্রি 1.5 ঘন্টা, ম্যাথে হয়তো 1.5 ঘন্টা, এভাবে করে করে প্রতিদিন পড়তাম। এবং আমি একটা রুটিন বানিয়ে নিতাম, যে আগামী একটা টার্গেট বানিয়ে নিতাম, আগামী 1 মাস বা আগামী 2 মাসে আমি এতগুলো জিনিস শেষ করব। ঠিক আছে, এইভাবে করে দেখা যেত যে মোটামুটি ভালোই পড়া হতো। হ্যাঁ, অনেক ভালোই পড়া হতো। সো তোমরাও এভাবে নিজেরা একটু নিজেদের রুটিন বানানোর চেষ্টা করো। তোমার রুটিন তুমি সবচেয়ে ভালো বানাতে পারবা। হ্যাঁ, সো তুমি নিজে রুটিন বানিয়ে নিজে রিভিশন দেওয়ার চেষ্টা করো এবং নিজে একটা গোল সেট করে নাও, যে আগামী এমন গোল সেট করবা যেটা অ্যাচিভেবল। হ্যাঁ, এমন গোল সেট করো না যে আগামী 1 মাসে আমি ফিজিক্স শেষ করে দেবো, আগামী 1 মাসে আমি কেমিস্ট্রি শেষ করে দেবো, এইভাবে গোল দিও না। এমন একটা গোল সেট করো দ্যাট ইজ ফিজিবল, দ্যাট ইজ অ্যাচিভেবল। লাইক আমি আগামী 1 মাসে হয়তো আমি 4টা চ্যাপ্টার শেষ করবো। 1 মাসে 4টা সপ্তাহ, 7 দিন, 7 দিনে আমি একটা চ্যাপ্টার শেষ করবো ফিজিক্সের। প্রথম 2 দিনে আমি রিডিং পড়ে ফেলবো পুরো চ্যাপ্টারটা, দাগানো তো অলরেডি পড়া আছে। তারপরের 2 দিন আমি হয়তো বোর্ড কোয়েশ্চেন গুলা দেখবো, বোর্ডের কি কোয়েশ্চেন গুলো আসছে। তারপরের 2 দিন হয়তো আমি আমার যেই গাণিতিক পদার্থবিজ্ঞান আছে, ম্যাথ আছে, সেই ম্যাথ গুলো দেখবো। আর একদিন হয়তো আমি আবার রিভিশন দিব। এভাবে তুমি একটা গোল সেট করে 7 দিন করে করে, হ্যাঁ 7 দিন করে করে একটা গোল বানাও, দেখবা যে আমার মনে হয় তুমি যদি মাসে 4টা চ্যাপ্টার শেষ করতে পারো, মাসে 4টা চ্যাপ্টার মানে সপ্তাহে একটা চ্যাপ্টার, তাহলে দেখবা যে তোমার ফিজিক্স শেষ করতে কয় মাস লাগবে। 4টা করে শেষ করলে তোমার টোটাল চ্যাপ্টার হচ্ছে ফার্স্ট পেপারে হচ্ছে 10টা, এর মধ্যে প্রথম চ্যাপ্টার তো তেমন কিছুই নাই। সো প্রথম পেপারে 9টা বা 10টাই চিন্তা করো, সেকেন্ড পেপারে হয়তো এরকম 10টা, 20টা। 20টা শেষ করতে তোমার 1 মাসে যদি তুমি 4টা চ্যাপ্টার শেষ করো, তো 20টা চ্যাপ্টার শেষ করতে তোমার 5 মাস সময় লাগবে। সো তুমি এইভাবে 5 মাস সময় একটা হিউজ একটা প্ল্যান বানাও। আর সেই প্ল্যানটার মানে একটু ছোট করে ভাগ করো, মানে এমন করো না যে 5 মাসে আমি ফুল বই শেষ করবো, এটা না। তুমি এমন, তোমার গোলটা এমন থাকবে যে 5 মাসে যেহেতু ফুল বই, তার মানে আমার 1 মাসে 4টা চ্যাপ্টার শেষ করার কথা। 1 মাসে 4টা চ্যাপ্টার মানে আমার 1 সপ্তাহে একটা চ্যাপ্টার শেষ করার কথা। এইভাবে গোলটা বানাও। গোলটা হবে লং টার্ম, বাট সেটা যাতে ভাগ করা থাকে, যে হ্যাঁ 1 সপ্তাহে আমার একটা চ্যাপ্টার শেষ করতে হবে, যেখানে 2 দিন রিডিং পড়বো, 2 দিন আমি গাণিতিক পদার্থবিজ্ঞান শেষ করব, 2 দিন আমি টেস্ট পেপার দেখব, আর একদিন আমি রিভিশন দিব। ঠিক আছে, এইভাবে একটা গোল করো, গোল সেট করো। কেমিস্ট্রি হয়তো 1 মাসে তুমি একটা চ্যাপ্টার শেষ করলা বা 2টা চ্যাপ্টার শেষ করলা। ঠিক আছে, আইসিটি টা একদমই সহজ। আইসিটি জাস্ট ডেইলি 30 মিনিট সময় দিবা, দেখবা যে ইনশাল্লাহ আহ খুব ভালো একটা খুব ভালো একটা প্রিপারেশন তোমাদের হবে। ঠিক আছে, ওকে, আই থিঙ্ক আমার শুরু করে দেওয়া উচিত।
আর আগেও যেটা বলেছি আমরা হচ্ছে মাহবুব রহমান স্যারের বইটি ফলো করব। মাহবুব রহমান স্যারের বই থেকে কোশ্চেন বেশি আসবে বা এটা বেশি রিচ একটা বই। সো এটারও চ্যাপ্টার 1 আমি নর্মালি অন্যান্য চ্যাপ্টার যেভাবে পড়িয়েছি মানে ধরে ধরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিয়েছি। এই চ্যাপ্টারটা আমি চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেওয়ার। এবং এই চ্যাপ্টারটা শেষ হলে আমরা শুরু করব, আমাদের চ্যাপ্টার 2 শুরু করব, ঠিক আছে? আইসিটি চ্যাপ্টার 01। ওকে, এমন ভাবে পড়াবো যাতে তোমরা বইটা পড়ে আবার বুঝতে পারো, হ্যাঁ, যে আমি কি পড়াচ্ছি বা কোথা থেকে কতটুকু পড়াচ্ছি, যাতে সেটা আবার নিজে সুন্দর করে রিভিশন দিতে পারো। সর্বপ্রথমত আমাদের জানতে হবে তথ্য কি, বা আমরা বলতে পারি আসলে ডেটা কি জিনিস। আগে ডেটা চিনি, তারপর আমরা সেখান থেকে তথ্য বের করব। হোয়াট ইজ ডেটা? মানবিকের জন্য কিছু বলেন ভাই? আসলে আমি তো মানবিক ডিপার্টমেন্টে না, বাট মানবিকের যে আইসিটি আছে সেটা বললাম, বা ওভারঅল আমি বলে দিলাম তোমার কাছে যেই সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের অ্যাডমিশনে আসে, অ্যাডমিশনে দরকার বা বোর্ডে খুব গুরুত্বপূর্ণ, যেমন অ্যাকাউন্টিং হয়তো হতে পারে, আমি জানি না তোমাদের কি সাবজেক্ট আছে, বাট অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে ফাইন্যান্স, এই সাবজেক্টগুলোর প্রতিটাতে তুমি জাস্ট ডেইলি 1 ঘন্টা করে রাখো। যেটা বললাম গোল সেট করে নাও, এক সপ্তাহে তোমার অ্যাকাউন্টিং এ 2টা চ্যাপ্টার, যতগুলো চ্যাপ্টার আছে ওভাবে ভাগ করে নাও। ইনশাআল্লাহ দেখবা তোমরা লাইফে মানে তোমরা ভালো কিছু করতে পারবা, ভালো একটা আউটকাম আসবে। প্ল্যান করে পড়বা, সবসময় প্ল্যান করে পড়বা। হয়তো সাকসেসফুল হবে না, প্ল্যানের হয়তো 100% কমপ্লিট হবে না, 50%ও হবে, সে 50%ই অনেক, ঠিক আছে? ভাইয়ের দাড়ি তো বড় হয়ে গেল আছে, হ্যাঁ, ভাই একটু বড় হয়ে গেছে আর কি, দাড়িগুলো বড় হয়ে গেছে। যাই হোক, দাড়ি রাখা ভালো, সুন্নত। আচ্ছা, তাহলে প্রথমত আমরা চলে আসি ডেটা কি জিনিস। ডেটা হচ্ছে আমরা বলতে পারি আমাদের যে ইনফরমেশন আছে, ইনফরমেশনের সবচেয়ে ছোট যে ইউনিট, সেটাকে আমরা বলতে পারি ডেটা। হোয়াট ইজ ডেটা? আমরা দেখবো ডেটা কি এবং ইনফরমেশন কি, এবং এই দুইটার মাঝখানে যে ডিফারেন্স সেটা। ডেটা এবং ইনফরমেশন এই দুইটার মাঝখানে আমরা আজকে পার্থক্য দিয়ে শুরু করব। আমরা বলতে পারি ডেটা হচ্ছে এমন কিছু জিনিস যেটার কোনো অর্থ নাই, রাইট? যেটার কোনো মিনিং নাই, যেটার কোনো অর্থ নাই। আর ইনফরমেশন হচ্ছে এমন একটা জিনিস যেটার কি আছে, একটা মিনিং আছে, একটা তাৎপর্য আছে। তাহলে ডেটা হচ্ছে এমন কিছু জিনিস যেটা হচ্ছে র্যান্ডম এবং যেটার কোনো মিনিং নাই, মিনিংলেস। আর ইনফরমেশন হচ্ছে অবশ্যই সেটা কি হবে, স্পেসিফিক হবে, সেটা অবশ্যই স্পেসিফিক হবে এবং এটা অবশ্যই মিনিং থাকবে, সেটা একটা মিনিং থাকবে। তারপর ডেটা হচ্ছে বলতে পারি আমরা ইনফরমেশনের সবচেয়ে লোয়েস্ট ইউনিট। হ্যাঁ, ইনফরমেশনের একটা লোয়েস্ট ইউনিট হচ্ছে ডেটা, লোয়েস্ট ইউনিট বা স্মলেস্ট ইউনিট অফ ইনফরমেশন, সেটাকে আমরা বলতে পারি ডেটা। আর মানে ডেটা আর ইনফরমেশন হচ্ছে এ কালেকশন অফ ডেটা। আবার বাংলায় যদি বলি, ধরো এমন কিছু কতগুলো র্যান্ডম, কি তোমরা তো 9-10 পড়ে আসছো, 9-10 এগুলো পড়ে আসছো, তথ্য, ডেটা, উপাত্ত, এগুলো কি তোমরা 9-10 পড়ে আসছো। ডেটা আর ডেটা কি এক? ডেটা আর ডাটা, হ্যাঁ, ডাটা দুইটা একই। তুমি কেউ হয়তো ডাটা উচ্চারণ করে, কেউ হয়তো ডেটা উচ্চারণ করে, ঠিক আছে? তাহলে ডেটা আর ডাটা হচ্ছে সেম জিনিস। ডেটা হচ্ছে বা ডাটা হচ্ছে আমরা বলতে পারি, যেমন ধরো কতগুলো র্যান্ডম নাম্বার, 10, 20, 30, 40, 50, 60, এই প্রত্যেকটা সংখ্যা হচ্ছে এক একটা ডেটা। এখন আমি যদি তোমাকে বলে দেই যে এগুলা হচ্ছে ধরো, কি বলবো, এগুলা ধরো আমার বাংলা, ইংলিশ, আইসিটি, পদার্থবিজ্ঞান, তারপর যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে প্রাপ্ত নাম্বার, ঠিক আছে? যখন আমি কথাটা বলে দিব তখন সেটা কি হয়ে যাবে, একটা ইনফরমেশন হয়ে যাবে। আর র্যান্ডম যে শুধু সংখ্যাগুলো তোমাকে দিয়ে দিলাম, এটা হচ্ছে একটা ডেটা।
সরেও, সরেয়া, আকার, একার, ইকার, হ্যাঁ, এই সবগুলো হচ্ছে এক একটা ডেটা। আর যখন এই সবগুলো মিলে কোনো একটা ওয়ার্ড তৈরি হয়, হ্যাঁ, যে আম, জাম, কলা, হ্যাঁ, 5টি কলা, 2টি কলা, 10টি কলা, হ্যাঁ, তখন এটা কি হয়ে যায়, একটা ইনফরমেশন হয়ে যায়। ঠিক আছে, তাহলে ডেটা হচ্ছে কিছু র্যান্ডম জিনিস যেটার কোনো মিনিং নাই, আর ইনফরমেশন হচ্ছে সেই ডেটার কালেকশন, যেটার অবশ্যই কোনো একটা অর্থ আছে, যেটার অবশ্যই কোনো একটা মিনিং আছে। ঠিক আছে, তারপর আর কি কি বলা যেতে পারে, আর অনেকগুলো পয়েন্টই আছে, তোমরা তোমাদের নিজের মতো সাজিয়ে গুছিয়ে লিখতে পারো, 4-5টা পয়েন্ট দিলেই ইনাফ, 4-5টা পয়েন্ট দিলেই ইনাফ। আর কি কি ইনফরমেশন দিতে পারি আমরা, হচ্ছে ডেটা তথ্যের উপর নির্ভরশীল না, ডেটা ইনফরমেশনের উপর ডিপেন্ড করে না, ইনফরমেশনের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে না, কিন্তু ইনফরমেশন আবার ডেটার উপর ডিপেন্ড করে, ইনফরমেশন ডেটার উপর ডিপেন্ড করে। ডেটাকে অ্যানালাইসিস করে তুমি কোনো কিছু বের করতে পারবে না, বা ডেটাকে অ্যানালাইসিস করা যায় না, ইনফরমেশনকে অ্যানালাইসিস করা যায়। ডেটা থেকে কোনো জ্ঞান পাওয়া যায় না, ইনফরমেশন থেকে কোনো জ্ঞান পাওয়া যায়। ঠিক আছে, ইনফরমেশনকে অ্যানালাইসিস করে কোনো একটা জ্ঞান পাওয়া যায়। তারপর একটা এক্সাম্পল দিয়ে দিতে পারো, এই যে বললাম কোন স্টুডেন্টের নাম্বার গুলা, হ্যাঁ, স্টুডেন্টের প্রাপ্ত নম্বর গুলো 80 পাইছে, একটাতে 90 পাইছে, একটাতে 100 পাইছে, হ্যাঁ, একটাতে হয়তো 70 পাইছে, এগুলো হচ্ছে ডেটা, এগুলো আমরা বলতে পারি ডেটা। ঠিক আছে, কোন স্টুডেন্টের প্রাপ্ত নম্বরগুলো, শুধু নম্বরগুলো হচ্ছে ডেটা। আর ওই নম্বরগুলোর সাথে যখন আমি একটা কনটেক্সট অ্যাড করে দিই, যেটা হচ্ছে ওই ছাত্রের বাংলা, ইংলিশ, হ্যাঁ, কোন একটা স্টুডেন্টের তোমার বাংলা, ইংলিশ, ফিজিক্স, আইসিটি তে প্রাপ্ত নম্বর, হ্যাঁ, যে নাম্বার পাইছে সেটা, যখন এটা বলে দিব তখন এটা কি হয়ে যাবে, একটা ইনফরমেশন হয়ে যাবে। সো এই জিনিসগুলো তোমরা 4-5টা এক্সাম্পল দিয়ে দিতে পারো। ঝাপসা লাগছে না, আমার এখানে একদম ক্লিন এন্ড ক্লিয়ার, হ্যাঁ, ক্লিন এন্ড ক্লিয়ার কনফিডেন্স আমার, যাই হোক আমার স্ক্রিন একদম ক্লিয়ার, তোমাদের নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে। তাহলে এটাকে যদি আমরা একটু মানে ভাষাগতভাবে লিখতে চাই, একদম ভাষাগতভাবে লিখতে চাই, তাহলে বলতে হবে তথ্য হচ্ছে, তথ্য বা ইনফরমেশন আর কি, তথ্য হচ্ছে কোনো বিষয় সম্পর্কে উত্থাপিত যে কোনো ধরনের প্রশ্নের উত্তর, যা ওই বিষয়টি সম্পর্কিত জ্ঞানকে সমৃদ্ধ করবে। এই প্রশ্নের উত্তরে দুটি অংশ থাকতে হবে, এদের একটি হলো ডেটা বা উপাত্ত, আর একটি হচ্ছে এই ডেটা বা উপাত্ত সংশ্লিষ্ট জ্ঞান, যা সংশ্লিষ্ট বিষয়ের সত্যিকার কি সম্পর্কে একটি বিমূর্ত প্রকাশ করা আছে। দেখো এটা অনেক বাংলা ভাষায় লিখে আছে, অনেক বিস্তারিত, বা সোজা কথা আহ কতগুলো ডেটা বা কতগুলো উপাত্ত এবং তার সাথে একটা কনটেক্সট যখন অ্যাড করে দিই আমরা, তখন যেটা হয় সেটাকে আমরা বলি ইনফরমেশন। ইনফরমেশনকে অ্যানালাইজ করে সেখান থেকে কোনো কিছু গুরুত্বপূর্ণ বা অর্থবহ কোনো কিছু বানানো যায়। আর শুধু ডেটাকে অ্যানালাইসিস করে কোনো অর্থবহ বা গুরুত্ববহ কিছু বের করা যায় না, বা শুধু ডেটার কোনো গুরুত্ব নাই, বা শুধু ডেটার কোনো অর্থ নাই, কিন্তু সেই ডেটার সাথে যখন আমরা একটা কনটেক্সট বা একটা, এটাকে কি বলে, কোনো ঘটনা অ্যাড করে দিই, যখন ঘটনা অ্যাড করে দিই তখন সেটা কি হয়ে যায়, একটা ইনফরমেশন হয়ে যায়, যে ইনফরমেশনকে অ্যানালাইসিস করা যায়, অ্যানালাইসিস করে সেখান থেকে একটা জ্ঞান পাওয়া যায়। ঠিক আছে, সেখান থেকে একটা জ্ঞান পাওয়া যায় এবং কোনো একটা স্বচ্ছ ধারণা লাভ করা যায়, সেটাকে আমরা বলতে পারি ইনফরমেশন। তাহলে তোমরা নিজেদের মতো বই থেকে দেখে পার্থক্যগুলো নিজের মতো বলে নিতে পারো। ভাইয়া 720-এ চলতেছে, তারপরেও ঝাপসা লাগছে, এটা কিছু করার নেই, তোমাদের নেটওয়ার্ক বেশি খারাপ, হ্যাঁ, একটু বেশি খারাপ। রাতে ক্লাস না করে কোনো উপায় নেই, কারণ আসলে আমাদের, তোমরা জানো তোমাদের স্কুল কলেজ খুলে দিয়েছে, সেক্ষেত্রে আমাদের ক্লাসটা রাতে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, 3টা স্লট আছে,
3টা স্লট আছে জানো, 5:30, 7:30, 9টা। এবং এই 3টা স্লটেই ফুল সপ্তাহ তোমাদের ক্লাস হচ্ছে টানা। আগে যেমন সকালে বিকেলে দুপুরে মিলাই নিয়ে ক্লাস করা যেত, এখন অনেকগুলো ক্লাস বাদ দিতে হয়েছে। সপ্তাহে আমি মনে করছিলাম আমরা তো ঠিক করেছিলাম সপ্তাহে 3টা আইসিটি ক্লাস নিব। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি কি বলতেছি, 22 ব্যাচেরটা ক্র্যাশ কোর্সেরটা এখানে বলে দিচ্ছি। যাই হোক, তো মানে কোনো জায়গা খালি নাই। হ্যাঁ, চিন্তা করতে পারো কোনো জায়গা খালি নাই, সব জায়গা একদম ভরপুর। এই 3টা রুটিনের বাইরে অন্য কোনো রুটিনে ক্লাস নেওয়া যাচ্ছে না। আগে ডিসিশন নেওয়া হয়েছিল যে তোমরা ইবিআই যে ক্র্যাশ কোর্স আছে এখানে আগে রুটিনেই ক্লাস হবে, বাট পরে তোমাদেরও সমস্যা হচ্ছে, তোমাদেরও স্কুল কলেজ খুলে দিয়েছে, এই জন্য তোমাদের জন্য আসলে রুটিনটা চেঞ্জ করে, হ্যাঁ, আমাদের সব কিছু উল্টাপাল্টা করে আবার এই নতুন রুটিন দেওয়া হয়েছে। ঠিক আছে, সো সবকিছু মেনটেন করেই চিন্তা ভাবনা করেই কাজটা করা হয়েছে, কিছু করার নেই, একটু মেনে নিতে হবে। হ্যাঁ, প্রয়োজনে রেকর্ডেড ক্লাস দেখে নিতে হবে। আচ্ছা, ইনফরমেশন টেকনোলজি, যেটাকে আমরা বলতে পারি আইটি। আইটি কি জিনিস? আইটি হচ্ছে আমরা বলতে পারি যে কোনো প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিচ্ছুরণে ব্যবহৃত প্রযুক্তি। তাহলে আইটি বা ইনফরমেশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলা হচ্ছে যে কোনো প্রকারের তথ্যের উৎপত্তি, যে কোনো তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিচ্ছুরণ করার প্রযুক্তি। সঞ্চালন ও বিচ্ছুরণ করার প্রযুক্তি, বিচ্ছুরণে ব্যবহৃত প্রযুক্তি। সঞ্চালন ও বিচ্ছুরণে ব্যবহৃত প্রযুক্তি। সংক্ষেপে তুমি এভাবে বলে দিতে পারো। তোমাকে যদি বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে, তুমি বলবা যে কোনো প্রকারের তথ্যের যদি উৎপত্তি হয় এবং সেটাকে সংরক্ষণ করতে হয়, সেটাকে প্রক্রিয়া করতে হয়, সেটাকে সঞ্চালিত করতে হয় বা সেটাকে কোথাও পাঠাতে হয়, এই কাজগুলো করার জন্য যেই প্রযুক্তি আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলতে পারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আমরা জানি পৃথিবীর বিভিন্ন জায়গায় তথ্যের কি হয়, তথ্যের অবাধ প্রবাহ করার জন্য একটা আইন বানানো আছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আইন বানানো আছে যে তথ্য সবাইকে জানাতে হবে। ঠিক সেম ভাবে বাংলাদেশেও কিন্তু তথ্য অধিকার আইন বানানো হয়েছে, তোমরা জানো, তোমরা ছোট ক্লাসগুলোতে পড়ে আসছো যে 2009 সালে বাংলাদেশে কিন্তু তথ্য অধিকার আইন নামে একটা আইন পাশ করা হয়েছে, এবং সেই আইনের আন্ডারে আমি এসএসসি তে পড়াচ্ছি, এসএসসি ক্র্যাশ কোর্সে, তোমাদেরও কিন্তু, তাহলে তোমরাও কিন্তু পড়ার কথা। সেই আইনের আওতায় কিন্তু অনেকগুলো জিনিস পড়ে, যে কোনো প্রতিষ্ঠান তোমাকে যে কোনো তথ্য দিতে সবসময় বাধ্য থাকবে। শুধুমাত্র 12টা নাকি 14টা জিনিস, 20টার মতো জিনিস মনে হয় সে আইনের বাইরে, যেটা এসএসসি তে ছিল তোমাদের আইসিটি তে, যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জিনিস সেটা এই আইনের আওতায় পড়বে না। তারপর এরকম আরো বেশ কিছু জিনিস যেটা আমাদের সরকার দেশের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে, ওই জিনিসগুলো এই তথ্য অধিকার আইনের আওতায় পড়বে না। তথ্য অধিকার আইন হচ্ছে এমন একটা আইন যেই আইন তোমাকে পারমিশন দেয় বা যে আইন তোমাকে অধিকার দেয় তুমি যে কোনো ধরনের তথ্য জানতে পারবা। ঠিক আছে, বাট এই তথ্য অধিকার আইন কিছু কিছু জায়গায় কি হয়, ব্যতিক্রম থাকে, কিছু কিছু জায়গায় এই তথ্য অধিকার আইন মানা হয় না, সেটাও আমাদের সংবিধানে কিন্তু উল্লেখ আছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে, আমাদের কমিউনিকেশন যেই সিস্টেম রয়েছে সেটার মাধ্যমে আমরা যখন তথ্যকে সংগ্রহ করি বা কোথাও এক জায়গায় জড়ো করি বা সেটাকে হয়তো কোনো জায়গায় প্রসেস করে কোনো জায়গায় হয়তো পাঠাই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এই ব্যবস্থাটাকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি হিসেবে চিহ্নিত করতে পারি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান আছে অনেক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান নাই এমন জায়গা খুবই কম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদানের মধ্যে কোন কোন অবদান একদম মানে না বললেই না, যেমন আহ অপচয় রোধ করে এবং সময় সাশ্রয়ী করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার কারণে কি হয়েছে, আমাদের অপচয় রোধ হয়েছে। আগে হয়তো অনেক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের হয়তো সময় অনেক কমে গেছে, আমরা চিঠি পাঠাতে হয় না, আগে আগে চিঠি পাঠাতে হতো, তোমাকে ডাক বিভাগ তৈরি করতে হতো, ডাক বিভাগের মানুষকে টাকা দিতে হতো, এই চিঠি লিখে ওখানে পাঠাইতে হতো, সময় লাগতো অনেক। সেটা এখন কি হয়ে গেছে, সময় সাশ্রয় হয়েছে, সময় সাশ্রয় হয়েছে। তারপর আমরা বলতে পারি আমাদের অপচয় রোধ হয়েছে। আগে আমাদের কাগজে চিঠি লিখতে হতো, কাগজ নষ্ট হতো, এখন কিন্তু কাগজে চিঠি লিখতে হয় না, মেসেজ করলে চলে যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের অপচয় রোধ হয়েছে। তারপর আমরা বলতে পারি আরো কি কি আছে, যে দক্ষতা বৃদ্ধি পেয়েছে। আগে যে কাজটা করতে হয়তো অনেক সময় লাগতো, এখন হয়তো খুব দ্রুত করে ফেলতে পারি। তোমরা মাইক্রোসফট এক্সেল এর কাজ করেছো, মাইক্রোসফট এক্সেল এর কাজ করেছো, সেক্ষেত্রে আমাদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে, দক্ষতা বৃদ্ধি পেয়েছে আমরা জানি। তারপর আর কি কি হতে পারে, আমাদের ই গভর্নেন্স চালুর মাধ্যমে আমরা কি করেছি, নাগরিক সুবিধাগুলো ঘরে বসেই পাচ্ছি, ঠিক না? ই গভর্নেন্স এর মাধ্যমে আমাদের যে বিভিন্ন সরকারি দপ্তর আছে, সেই সরকারি দপ্তরে কি হয়েছে, কাজগুলো সহজ হয়ে গেছে, অনলাইন নির্ভর হয়ে গেছে। তাহলে ই গভর্নেন্স, ই গভর্নেন্স এর মাধ্যমে কি হয়েছে, সরকারি কাজগুলো সহজ হয়ে গেছে, সরকারি অফিসের কাজগুলো কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে, এবং তাদের মাঝখানে সমন্বয় করা সম্ভব হয়েছে, সরকারি দপ্তরগুলোর মাঝখানে সমন্বয় সম্ভব হয়েছে। তারপর আমরা ঘরে বসে এখন টাকা পয়সা লেনদেন করতে পারতেছি, হ্যাঁ, টাকা পয়সা লেনদেন করতে পারতেছি, মানুষের সাথে ব্যবসা করতে পারতেছি, ই কমার্স ব্যবহার করতে পারতেছি, ই কমার্স ব্যবহার করতে পারতেছি। তারপর ই চিকিৎসা, না ই স্বাস্থ্য সেবা, যেটা তোমরা কিন্তু এগুলো পড়ে আসছো, এগুলো নতুন করে পড়ানোর তেমন কিছু নাই, বাট তাও যেহেতু বইয়ে আছে আমাকে বলতে হবে। ই স্বাস্থ্য সেবা আমরা দেখেছি, ই টিকিটিং, না ই টিকিটিং ব্যবস্থা আমরা দেখেছি, ঘরে বসেই টিকিট কাটতে পারতেছি। তারপর আমরা অনলাইন যে লার্নিংটা, ই লার্নিং করতে পারছি, না ই লার্নিং করতে পারছি। তারপর আর কি আছে, ই টিকিটিং, ই লার্নিং, তারপর ইএমটিএস আছে, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, না ইএমটিএস ব্যবহার করতে পারছি, ইএমটিএস ব্যবহার করতে পারতেছি, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। এগুলো ব্যবহার করে, এইগুলো এইসব ক্ষেত্রে আমাদের আইসিটির অবদান অনেক বেশি। তারপর গ্যাস বিদ্যুৎ বিল এগুলো তো নাই বলি, গ্যাস বিদ্যুৎ পানি ইন্টারনেট, ইন্টারনেটের বিল ইন্টারনেট দিয়ে দিচ্ছি, না ইন্টারনেটের বিল, ফোন বিল, হ্যাঁ, মোবাইল বিল, এগুলো সবকিছু কিন্তু আমরা বাসায় বসে দিতে পারছি। এইসব ক্ষেত্রে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি অবদান রয়েছে। এছাড়া তথ্য যোগাযোগ প্রযুক্তি বাস্তবায়ন করার জন্য বা তথ্য যোগাযোগ প্রযুক্তি যেসব মৌলিক উপাদান আছে, দ্য এলিমেন্টস অফ আইটি বলা হয়, সেই জিনিসপত্রগুলো যদি আমরা একটু একটু করে দেখি। খাবার, ই চিকিৎসা, যেমন আমি মাত্র আমি একটা সাব স্যান্ডউইচ খেলাম এবং একটা মিল্ক শেক অর্ডার করে খেলাম, মাত্রই শেষ করছি, ঠিক আছে? এটা কিন্তু আমি এই ফুড পান্ডা থেকে অর্ডার করছি। একটু আগে একটা ক্লাস শেষ হলো, ক্লাস শেষ হওয়ার মাঝখানে 5 মিনিট গ্যাপ ছিল, 5 মিনিটে আমি তাড়াতাড়ি করে খেয়ে আবার তোমাদের ক্লাস শুরু করলাম। সো এই যে আমি অনলাইনে খাবার অর্ডার করতে পারতেছি, এটাও কিন্তু আমাদের আইটির সেই ইনফরমেশন টেকনোলজির একটা অবদান। তোমরা এই অনলাইন ফুড ডেলিভারি সিস্টেম যে আছে, এটা কে কে আছে, ফুড পান্ডা আছে, উবার ইটস আছে, তোমরা জানো, হাংরি নাকি আছে, না তারপর পাঠাও ফুডস আছে, এরকম অনেকগুলো বাংলাদেশের নতুন নতুন কোম্পানি তাদের কি করছে, এরকম অনলাইন ফুড ডেলিভারি সিস্টেম চালু করছে। সো এগুলো কিন্তু আমাদের আইসিটিরই বা আইটির অবদান। হ্যাঁ, একটা সময় তো ছিল না, এই ফুড পান্ডাই বা কয়দিন আগে ছিল, চিন্তা করো, কয়দিন আগে কিন্তু এগুলো ছিল না, কিন্তু এখন কিন্তু এগুলো আমাদের লাগছে।
সো বা লাগছে বলতে কি, এগুলো হচ্ছে আমাদের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, আমাদের ইন্টারনেটের সুযোগ বেড়েছে, ইন্টারনেট সবার হাতে হাতে পৌঁছে গেছে, যার কারণে আমরা এগুলো করতে পারছি, আদারওয়াইজ কিন্তু করতে পারতাম না। আচ্ছা, আমি বুঝি না, আমরা যদি ফুড পান্ডায় কুপন ব্যবহার করে অর্ডার করি তাহলে খাবারের মান খারাপ যায় কেন? তারা কম টাকা পায় তো, ওই জন্য। বুঝতে পারছো? তুমি ওই রেস্টুরেন্ট থেকে কিনলে হয়তো তুমি 200 টাকা দিয়ে একটা সাব স্যান্ডউইচ কিনতা, কিন্তু ফুড পান্ডায় তুমি যখন ওই কুপন ইউজ করো তখন তুমি 150 টাকা হয়তো পেয়ে যাও, 100 টাকায় পেয়ে যাও। তাহলে কি এটা ওদের লস না? তাহলে এটা তো ওদের লস। সেক্ষেত্রে এটা কেন করবে ওরা? ঠিক আছে। সো ওই প্রত্যেকটা কোম্পানির সাথে ওদের চুক্তি থাকে, হ্যাঁ। লাইক ধরো ফুড পান্ডার সাথে চুক্তি আছে যে 100 টাকার একটা সাব বিক্রি করলে ফুড পান্ডাকে হয়তো 40 টাকা দিতে হবে, বাকি 60 টাকা ওরা পাবে। ঠিক আছে। তো এই যে ফুড পান্ডাকে টাকা দিয়ে দিচ্ছে, এই টাকা তো কেন দিবে, বা টাকা কোত্থেকে দিবে? অবশ্যই এটা ওরা পুষিয়ে নিবে। কিভাবে পুষিয়ে নিবে? ওই খাবারের মানটা অতটা ভালো দেয় না বা একটু কমিয়ে দেয়। ঠিক আছে। বাট যতই কমিয়ে দেখ না কেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক মানে একটা স্বাচ্ছন্দ্যের ব্যাপার যে আমরা এখন ঘরে বসেই খাবার অর্ডার করে খেতে পারছি, যেটা হয়তো আগে কল্পনাও করা যেত না। ঠিক আছে, ফাইন। তথ্য প্রযুক্তির উপাদান সমূহ, আমাদের অনেকগুলো উপাদান আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে। কম্পিউটার লাগে, হ্যাঁ, কম্পিউটার লাগে, আনুষঙ্গিক অন্যান্য যন্ত্রপাতি লাগে, রেডিও, টেলিভিশন, ফ্যাক্স, স্যাটেলাইট, ইন্টারনেট, আধুনিক টেলিযোগাযোগ মাধ্যম, মডেম, এগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি? তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতে পারি। এখন চলে আসি কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ। কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ, তোমরা সবাই এটার সাথে পরিচিত, আই থিঙ্ক পরিচিত হওয়ারই কথা। বাট আমাদের সময় যখন এই বইটা নতুন আসলো, আমরা হচ্ছে 2015 সালের ব্যাচ, এইচএসসি 15 সালের ব্যাচ। আমাদের সময় যখন নতুন এই বইটা আসলো তখন আমাদের কাছে নতুনই ছিল। তোমরা তো এখন ছোটবেলা থেকে আইসিটি পড়ো, ক্লাস 6 থেকে আইসিটি পড়ো। এখন আবার রিসেন্টলি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, এই 3 ক্লাসের জন্য আইসিটির যেই বেসিক ভিডিও আছে ইউটিউবে টেম স্কুলে, সেটা আমি বানাচ্ছি। তো তোমরা ক্লাস 6 থেকে এখন বিশ্বগ্রাম সম্পর্কে জানো, ক্লাস 6 থেকে ইন্টারনেট সম্পর্কে জানো, কিন্তু আমাদের সময় এটা ছিল না। আমাদের সময় আমরা এইচএসসি তে উঠে সর্বপ্রথম আইসিটি বই পাইছি, সেখানে এগুলো পড়ছি। তো আমাদের জন্য এগুলো টোটালি নতুন ছিল। বুঝতে পারছো? যাই হোক, গ্লোবাল ভিলেজ তার মানে হচ্ছে বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম কি জিনিস? বিশ্বগ্রাম হচ্ছে, বিশ্বকে আমরা একটা গ্রাম হিসেবে চিন্তা করব না। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। তাহলে এই যে বিশ্বজোড়া পাঠশালা, বিশ্বকে পাঠশালার সাথে তুলনা করা হচ্ছে, কবি তুলনা করেছে, এবং এখানে তুলনা করা হচ্ছে বিশ্বকে গ্রামের সাথে। কারণ আমরা জানি যে নর্মালি গ্রামে কি হয়, খুব সহজেই আমাদের যেই যোগাযোগটা খুব সহজে হয়ে যায়। একটা একই গ্রামে থাকা মানে খোঁজ খবর নিতে পারি, আমরা নিজেদের সাথে আলাপ আলোচনা করতে পারি, ঘর থেকে বের হতে ঘরে ঢুকতে আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী সবার খোঁজ খবর নেওয়া যায়, সবার সাথে আসলে খুব সহজেই যোগাযোগ করা যায়। তাহলে ঠিক সেম ভাবে এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের কারণে এমন একটা জায়গায় চলে গিয়েছি যে আসলে এখন পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে ইজিলি অনায়াসে যোগাযোগ করতে পারছে। তাহলে যোগাযোগটা এখন খুব সহজ হয়ে গেছে, যোগাযোগটা খুব সহজ হয়ে গেছে, খুব সহজ হয়ে গেছে গ্রামের মতো। গ্রামের মানুষজন যেভাবে যোগাযোগ করে ঠিক সেভাবে, যার কারণে আমরা এখন পুরো পৃথিবীটাকে বলছি, পুরো পৃথিবী হচ্ছে আমাদের গ্লোবাল একটা ভিলেজ, পুরো পৃথিবী হচ্ছে গ্লোবাল ভিলেজ। ঠিক আছে, ফাইন। আর এই গ্লোবাল ভিলেজ সম্পর্কে সর্বপ্রথম কে বলেছে? সর্বপ্রথম কানাডিয়ান যে দার্শনিক আছে, একজন কানাডিয়ান দার্শনিক ও লেখক, কানাডিয়ান দার্শনিক ও লেখক, নাম কি বলো তো দেখি, কে পারো না দেখে? কানাডিয়ান দার্শনিক ও লেখক মার্শাল
ম্যাকলুহান, মার্শাল ম্যাকলুহান, ঠিক আছে? মার্শাল ম্যাকলুহান, তার পুরো নাম হচ্ছে হারবার্ট হারবার্ট মার্শাল ম্যাকলুহান। হারবার্ট মার্শাল ম্যাকলুহান, এগুলো তোমাদের ইসের সাথে আসতে পারে, হ্যাঁ, এমসিকিউতে আসতে পারে। ম্যাকলুহান তিনি হচ্ছে 1962 সালে তার যে বইটা বের হয়েছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান, এবং 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, দ্য এক্সটেনশনস অফ ম্যান, এই দুইটা বইয়ে তিনি এই কনসেপ্টটা, গ্লোবাল ভিলেজের কনসেপ্টটা সবার সামনে তুলে ধরছে। তাহলে 1962 সালে একটা বইয়ের মাধ্যমে এবং 1964 সালে আরেকটা বইয়ের মাধ্যমে। 62 সালে বইটার নাম ছিল দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ এ টাইপোগ্রাফিক ম্যান, দ্য গুটেনবার্গ গ্যালাক্সি। আর পরেরটা ছিল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। এগুলো তোমাদের এমসিকিউতে আসতে পারে, হ্যাঁ, এই জন্য আসলে দেখাচ্ছি। আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, দ্য এক্সটেনশন অফ ম্যান, এই দুইটা বইয়ে তিনি এই গ্লোবাল ভিলেজ কনসেপ্টটা খুব সুন্দর করে উপস্থাপন করছে এবং সবার সামনে, সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরছে। তো এই গ্লোবাল ভিলেজে কতগুলো সুবিধা অসুবিধা আছে, সুবিধাগুলোর মধ্যে কি কি সুবিধা হতে পারে তোমরা আমার থেকে ভালো জানবা। সুবিধাগুলোর মধ্যে হচ্ছে যে কোনো প্রান্তের মানুষের সাথে কথা বলতে পারতেছে না, যে কোনো প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সাথে কথা বলতে পারতেছে। যে কোনো প্রান্তের মানুষ মুহূর্তের মধ্যেই সবার সাথে যোগাযোগ করতে পারছে। মুহূর্তের মাঝে যোগাযোগ করতে পারতেছে। তারপর আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, আর কি কি সুবিধা অসুবিধা থাকতে পারে। তারপর দূরত্ব অনুভূত হয় না, হ্যাঁ, বা ভৌগোলিক দূরত্ব কমে যায়। দূরত্ব অনুভূত হয় না, আমরা ফিল করি না। এখন ঘরে বসে আমেরিকাতে বসে থাকা ছেলের সাথে মা কথা বলতে পারছে, কথা বলা তো দূরে, ডিরেক্ট তাকে দেখতে পাচ্ছে, ভিডিও কলে কথা বলতে পারছে, এক্ষেত্রে দূরত্ব কমে গেছে। তারপর খরচ কমে গেছে। আর কি কি আছে গ্লোবাল ভিলেজে, আর কি কি বৈশিষ্ট্য আছে? বিভিন্ন দেশ এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানা যায় না, অজানা জিনিস জানা যায়, অজানা বিষয় জানা যায়, সহজেই জানা যায়। আর কি থাকতে পারে? ইন্টারনেটের মাধ্যমে আমরা ঘরে বসে ইন্টারনেট, মোবাইল, টিভি এর মধ্যে কি করতে পারছি, আমরা বিনোদন নিতে পারছি বা বিনোদন উপভোগ করতে পারছি। এন্টারটেইনমেন্ট হচ্ছে আমাদের সহজেই। এছাড়া আমরা কি করতে পারছি, ঘরে বসে আউটসোর্সিং করে টাকা কামাতে পারছি। তোমাদের যেটা বলছিলাম, তোমাদের অনেকে হয়তো আউটসোর্সিং করে টাকা ইনকাম করে। কে কে আউটসোর্সিং করছো বলো তো দেখি, আউটসোর্সিং করে টাকা উপার্জন করে। কেউ কি তোমরা ফ্রিল্যান্সিং করছো? আমাকে একটু বলো তো, তোমাদের মাঝখানে বা তোমাদের মাঝে কেউ কি কোনো ফ্রিল্যান্সিং করছো কখনো? ফুড পান্ডায় অর্ডার করার থেকে বাসায় রান্না করে খাওয়া ভালো। এটা আসলে মানে আমি বলবো যে এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, হ্যাঁ। তুমি বাসায় রান্না করতে গেলে তোমাকে এই সব কিছু বাজার করে আনতে হবে, বাজার করে এনে সব কিছু আলাদা তোমার বাসায় রান্না করতে হবে, অনেক ঝামেলা। এখন যদি তুমি কিছু টাকা দিয়ে বা এই ঝামেলাগুলো না করে, হ্যাঁ, ডিরেক্ট খেতে পারো, অবশ্যই এটা ভালো। এখন হ্যাঁ, অনেক কিছু আছে যে যে টাকা দিয়ে খাবো, আমি ফুড পান্ডা অর্ডার করবো, ওই টাকা দিয়ে হয়তো আমি 2 জনের খাবার বাসায় রান্না করতে পারবো। সেক্ষেত্রে ওই যে তোমাকে রান্না করার ঝামেলাটা হচ্ছে, বাসায় তোমার সময় নষ্ট হচ্ছে, ঠিক আছে। আবার এই যে তুমি অর্ডার করে ফেললে, এক্ষেত্রে দেখবা যে যারা রান্না বান্না করে, দেখবা যারা বাসায় রান্না বান্না করে, তোমার মা, বোন, তোমার আহ পরিচিত মহিলারা বা বাসায় যারা থাকে তারা রান্না করে,
রান্না করে কিন্তু মানে খাবারের রুচিটা চলে যায় ওদের। তুমি হয়তো রান্না করো না, তোমার খেতে ভালোই লাগে, বাট যারা রান্না করে বা যারা বানায় তাদের কিন্তু খাবারের রুচিটা থাকে না। সো এই যে তাদেরকে কষ্ট দেওয়াটা, এটা তো কমে গেল। ঠিক আছে, সো এই জিনিসগুলো আসলে এই ফুড পান্ডা বলো বা আমাদের এই এখনকার যুগে যেই অনলাইন ফুড অর্ডারিং সিস্টেম যেটা আছে, হ্যাঁ, এটা কিন্তু এদিক থেকে অনেক বেশি মানে কি বলবো, আমাদের সুবিধা দিচ্ছে। এই জন্য মানুষ উপকৃত হচ্ছে দেখে আসলে মানুষ এটা কি করছে, উপকৃত হচ্ছে দেখে মানুষ এটা ব্যবহার করছে। ঠিক আছে, যে কোনো কিছু দুনিয়াতে আজ পর্যন্ত যারা সাকসেসফুল হয়েছে, যত বিজনেস সাকসেসফুল হয়েছে, এর পেছনে একটাই কারণ ছিল, তারা কোনো না কোনো প্রবলেম সলভ করছে। তুমি যদি মনে করো তোমার কোনো আইডিয়া আছে, তোমার এখন কোনো আইডিয়া আছে যেটা তোমার ফিউচারে কোনো প্রবলেম সলভ করতে পারে, সত্যিকারই মানুষের প্রবলেম সলভ করতে পারে প্র্যাকটিক্যাল লাইফে, তাহলে মনে করবা ওই আইডিয়াটা দিয়ে তুমি লাইফে ভবিষ্যতে কিছু করতে পারবা। বুঝতে পারছো? সো এখনকার যে আইডিয়া গুলো আছে বা বিজনেস গুলো আছে, তারা অবশ্যই কোনো না কোনো প্রবলেম সলভ করছে মানুষের মানুষের থেকে উপকৃত হয়েছে, যার কারণে সেই বিজনেসটা গিয়েছে, রান করেছে। ঠিক আছে, খাবারের মান ভালো না, সব রেস্টুরেন্টের খাবারের মান তো সেম থাকবে না। কিছু রেস্টুরেন্টের খাবার ভালো থাকবে, কিছু রেস্টুরেন্টের খাবার খারাপ থাকবে। তুমি যেটা খারাপ হবে সেখান থেকে অর্ডার করবা না, বাট তারপরও কেন অর্ডার করো? মান ভালো না তারপরও কেন অর্ডার করো? হয়তো তোমার কোনো একটা সমস্যার সমাধান হয়েছে, এই জন্যই, ঠিক না? সো ব্যাপারগুলো এরকমই। হ্যাঁ, না ভাইয়া, নিজে রান্না করে খাইতে ভালোই লাগে। হ্যাঁ, ওই একদিন দুই দিন নিজে রান্না করে খেতে ভালোই লাগবে। বছরের পর বছর যারা রান্না করতেছে তাদের কাছে জিজ্ঞেস করো যে কেমন লাগে। ঠিক আছে, ওই সপ্তাহে একদিন দুই দিন এরকম রান্না বান্না করে খেতে সবার ভালো লাগে, কিন্তু যখন যারা বাসায়, তোমাদের বাসার মা বোন যারা আছে, তারা যখন ডেইলি রান্না করে তাদেরকে একটু জিজ্ঞেস করো কেমন লাগে। আচ্ছা, যাই হোক, সো এই সকল অনলাইন নির্ভর বা বিজনেস মডেল গুলো অবশ্যই আমাদের কোনো না কোনো সমস্যার সমাধান করেছে, যার কারণে এইগুলো টিকে আছে এবং টিকে থাকবে। ঠিক আছে, এগুলো আমাদের যেমন উপকার করেছে, কিছু কিছু অপকারও থাকবে। প্রত্যেকটা সিস্টেমই, দেয়ার ইজ নো সিস্টেম দ্যাট ইজ টোটালি পারফেক্ট। হ্যাঁ, মানুষই পারফেক্ট না, সিস্টেম তো দূরের কথা। মানুষ কি পারফেক্ট? মানুষ পারফেক্ট না, আল্লাহ কাউকেই পারফেক্ট করে পাঠায়নি দুনিয়াতে, সবারই কোনো না কোনো কিছু না কিছু কমতি আছে। ঠিক সেম ভাবে এই সফটওয়্যার গুলো বা এই সিস্টেম গুলো যারা ডিজাইন করেছে, তাদেরও তো লিমিটেশন থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে, আবার বলি, সবসময় বলবো, স্টপ কমপ্লেইনিং, স্টার্ট অ্যাডজাস্টিং। কমপ্লেন করা স্টপ করে অ্যাডজাস্ট করা শিখো। তুমি যদি এখন চিন্তা করো, ইস, আমি যদি আজকে বিল গেটস এর ঘরে জন্মগ্রহণ করতাম, হ্যাঁ, আমার জন্ম যদি বিল গেটস এর বাসায় হইতো, ফ্যামিলিতে হইতো, তাহলে আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হইতাম। ঠিক আছে, তুমি চিন্তা করো যে, ইস, আমি আজকে যদি এই স্কুলে না পড়ে, এই কলেজে না পড়ে, আমি যদি বাংলাদেশের সবচেয়ে ভালো কলেজ নটর ডেমে পড়তে পারতাম। তুমি যদি চিন্তা করো যে আজকে আমার কাছে টাকা নাই, আমার কাছে যদি কোটি কোটি টাকা থাকতো, আজকে আমার কাছে ভালো একটা টিচার নাই, আমি আমার বাসা গ্রামে, আমি যদি ভালো একটা বুয়েটের টিচার পাইতাম, তাহলে আমরা যদি কমপ্লেন করতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের কমপ্লেন করার অনেক স্কোপ আছে। কমপ্লেন করতে চাইলে কমপ্লেনের শেষ কখনোই হবে না, কিন্তু তাহলে করতে হবে কি? কমপ্লেন করা যাবে, আমাদের সেখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, তুমি চাইলেই বলতে, আমি যদি গুলশান বনানীর মতো জায়গায় থাকতাম যেখানে অনেক সুযোগ সুবিধা আছে, আমি যদি আমেরিকাতে থাকতে পারতাম, আমেরিকায় তো অনেক কিছু অনেক কম দামে পাওয়া যায়, যেটা আমাদের দেশে কখনোই নাই, কোনো প্রোডাক্ট পাওয়াই যায় না। আমেরিকাতে যেখানে আইফোনের দাম হয়তো $1000, বাংলাদেশে সেটা তোমাকে কিনতে হয় হয়তো $1500 দিয়ে, বাংলায় টাকা কনভার্ট করলে। তোমার ইচ্ছা হয় যদি আমি ওখানে থাকতে পারতাম, কতই না ভালো হইতো। তাহলে ব্যাপারগুলো কিন্তু এইরকমই। হ্যাঁ, আমরা চাইলেই এগুলো কমপ্লেন, যে আমার কাছে নাই, ইস, আমার কাছে এটা নাই, এটা নাই, কমপ্লেন করা যাবে না। আমাদের কাছে যা আছে সেটাকে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমাদের বা যেটা বললাম যে আমাদের সুবিধাগুলো কি কি, গ্লোবাল ভিলেজের সুবিধাগুলো কি কি? তোমরা অনেকে অনেকগুলো সুবিধা বলছো, এটা হচ্ছে এক ধরনের সুবিধা। ঠিক আছে, যে আমাদের নতুন নতুন কি আসতেছে, নতুন নতুন টেকনোলজি আসতেছে, নতুন নতুন সার্ভিস আসতেছে, যে সার্ভিস গুলো কাজে লাগিয়ে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারছি। ফাইন। সুবিধার পাশাপাশি কয়েকটা অসুবিধাও যদি বলতে হয়, কয়েকটা অসুবিধাও যদি আমাদের বলতে হয় যে গ্লোবাল ভিলেজের অসুবিধাগুলো কি কি হয়েছে ভাইয়া, অসুবিধাগুলোর মধ্যে কি কি বলা যায়? যেটা হচ্ছে ইন্টারনেট থাকায় সহজে কি হচ্ছে, আমাদের অনেকের পার্সোনাল অনেক ইনফরমেশন চুরি হয়ে যাচ্ছে, অনেকের ব্যাংকে টাকা চুরি হয়ে যাচ্ছে। আমরা এই যে অনলাইনে গ্লোবাল ভিলেজের মাধ্যমে কি হচ্ছে, অনলাইন ব্যবহারের মাধ্যমে নিজের টাকা আরেকজনকে পাঠাচ্ছি, হ্যাঁ, টাকা দিয়ে শপিং করতেছি, ব্যবসা করতেছি। এখন আমার ব্যাংকের টাকা যদি চুরি হয়ে যায়, আমার গোপন তথ্য যদি চুরি হয়ে যায়, তো সেক্ষেত্রে তো এটা অনেক বড় একটা অসুবিধা। তাহলে যে চুরি হয়ে যাওয়া বা হ্যাকিং হ্যাকিং হওয়া, হ্যাঁ, হ্যাক হওয়া, তোমার জিনিসপত্র হ্যাক হওয়া বা তোমার তথ্য চুরি হওয়া, তোমার পার্সোনাল তথ্য চুরি হয়ে যাওয়া, এটা হচ্ছে একটা বড় অসুবিধা। বা তোমার গোপনীয়তা, হ্যাঁ, তোমার গোপন জিনিস, গোপন ইনফরমেশন গুলো কেউ যদি জেনে যায়, তোমার ফেসবুকের পাসওয়ার্ড, তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে, তোমার যেই পার্সোনালিটি বা তোমার তথ্যগুলো সবার সামনে কি হয়ে গেল, ওপেন হয়ে গেল না? তারপর কি হতে পারে যে উল্টাপাল্টা তথ্য, হ্যাঁ, আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে এখন কি হয়েছে যে একটা নিউজ বের হইলেই কি উল্টাপাল্টা নিউজ বের হয়ে যায় না, মাঝে মাঝে ফেসবুকে আমরা ভুয়া তথ্য শুনি না, ভুয়া তথ্য শুনি না যে এই এই হয়তো এই হয়ে গেছে, এই হয়তো এই করে ফেলছে, হ্যাঁ, দেখুন কি করলো, দেখুন উনি কি বললো, সে বলছে এক কথা, নিউজ পাবলিশ করছে আরেক কথা, এটা আবার পুরো ভাইরাল হয়ে গেছে। এরকম প্রায় আমরা অনেক নিউজ দেখি না, ফেসবুক বলো, খবর বলো, আমরা এরকম প্রায় কিন্তু উল্টাপাল্টা অনেক নিউজ দেখি, হ্যাঁ, যেটা হচ্ছে মিথ্যা তথ্য, যেটা হচ্ছে মিথ্যা তথ্য। তাহলে এরকমই যে মিথ্যা তথ্য প্রকাশ করার মাধ্যমে কি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঠিক আছে, মিথ্যা তথ্য প্রকাশ করার কারণে, মিথ্যা তথ্য প্রকাশ করার কারণে, তথ্যের কারণে কি হতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এছাড়া যেটা বললাম যে আমাদের আর্থিক তথ্য, হ্যাঁ, ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের তথ্য চুরি হয়ে যেতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানের ব্যাংকের টাকা চুরি হয়ে যেতে পারে, হ্যাঁ, ব্যাংকের তথ্য চুরি হয়ে যেতে পারে। তারপর আমরা কি বলতে পারি, বেকারত্ব বৃদ্ধি পায়। আগে যেখানে অনেক লোক দরকার ছিল কাজ করার জন্য, এখন সেখানে কি হয়েছে, সবকিছু অটোমেট করে ফেলা হয়েছে। এতে কি হয়েছে, আমাদের বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, বেকারত্ব বেড়ে গেছে। তারপর আর কি কি সমস্যা হতে পারে, সাইবার অ্যাটাক, সাইবার অ্যাটাক তোমরা জানো বাংলাদেশে রিসেন্টলি কি হয়েছে বলো, বাংলাদেশ সবচেয়ে বড় সাইবার অ্যাটাক কোনটা হয়েছে বলো, বাংলাদেশে সবচেয়ে বড় সাইবার অ্যাটাক কোনটা হয়েছে? বাংলাদেশ ব্যাংকে কিন্তু একটা সাইবার অ্যাটাক হয়েছে, তোমরা জানো, কিছুদিন আগে। বাংলাদেশ ব্যাংকে একটা সাইবার অ্যাটাক হয়েছে এবং সেখানে কত টাকা চুরি করার চেষ্টা করা হয়েছিল জানো তো? সেখানে কিন্তু প্রায় তোমার $1 বিলিয়ন, হ্যাঁ, $1 বিলিয়ন, মানে 100 কোটি ডলার, 100 কোটি ডলার, 100 কোটি ডলার মানে কত টাকা, 100 কোটি ডলারকে 80 দিয়ে গুণ করো, ঠিক আছে, অলমোস্ট হচ্ছে তোমার বলতে পারো 8,000 কোটি টাকা, 8,000 কোটি টাকা চুরি করার চেষ্টা করা হয়েছে, 8,000 কোটি টাকা চুরি করার চেষ্টা করা হয়েছে। এবং এটা হয়েছে কি, সাইবার অ্যাটাকের মাধ্যমে, সাইবার অ্যাটাক করার মাধ্যমে। তাহলে 8,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করার চেষ্টা করা হয়েছে। যদিও সেটা 8,000 কোটি টাকা চুরি করতে পারে নাই তারা, তারা খুব কম টাকা চুরি করতে পারছে বা ট্রান্সফার করতে পারছে। তারা হচ্ছে $101 মিলিয়ন ট্রান্সফার করতে পারছে, $101 মিলিয়ন।
ঠিক আছে, তারা চাইছিল $1,000 মিলিয়ন চুরি করতে। বাংলাদেশে যে সাইবার অ্যাটাকটা হয়েছিল বাংলাদেশ ব্যাংকে 2016 সালে, তারা $1,000 মিলিয়ন বা অলমোস্ট 8,000 কোটি টাকা, 8,400 আর কি, বা এভাবে বলতে পারেন 8,000 কোটি টাকা, 8,000 কোটি টাকা চুরি করতে চাইছে, কিন্তু তারা সেটা পারে নাই। এই তার কারণটাও খুব মানে সিলি একটা কারণ। তারা 1,000 কোটি টাকা ট্রান্সফার করে নিয়ে যায়, মানে 8,000 কোটি টাকা ট্রান্সফার করে নিয়ে যাইতো, কিন্তু পারে নাই কেন জানো? একটা ছোট্ট একটা ভুলের কারণ। তারা শুধুমাত্র 100 মিলিয়ন পারছে, 101 মিলিয়ন পারছে, 101 মিলিয়ন, মানে তা আরো 800 কত 99 মিলিয়ন, $99 মিলিয়ন তারা ট্রান্সফার করতে পারে নাই। এটা করতে ব্যর্থ হয়েছে কেন? কারণ তারা একটা বানান ভুল করছে। তারা একটা $100 কোটি, তার মানে 8,400 কোটি টাকা। ঠিক আছে, সো এই টাকা চুরি করতে পারে নাই, তারা মাত্র $101 মিলিয়ন চুরি করতে পারছে। 101 মিলিয়ন মানে কত? 1 মিলিয়ন মানে বলা যায় 8 কোটি টাকা। হ্যাঁ, তার মানে তারা মোটামুটি তোমার 800 কোটি টাকার মতো, হ্যাঁ 800 কোটি টাকার মতো তারা চুরি করতে পারছে। তাহলে কত টাকা বেঁচে গেছে চিন্তা করো বাংলাদেশের। যেখানে 8,000 কোটি টাকা চুরি করতে চাইছে, সেখানে মাত্র 800 কোটি টাকা চুরি করতে পারছে। বাকি টাকাও চুরি করে ফেলতো, কিন্তু পারে নাই শুধুমাত্র একটা কারণে, তারা একটা ব্যাংকের বানান ভুল করছে। জাস্ট সিম্পল বানান ভুল করছে। ঠিক আছে, তো এই একটা বানান ভুল করার কারণে ওই যে আমাদের যেখান থেকে টাকাটা ট্রান্সফার হবে, যে আমাদের যে টাকা যেখানে জমা আছে, আমাদের বাংলাদেশ ব্যাংকের টাকা তো আর বাংলাদেশে নাই, এটা তোমার ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক যেটা আছে সেখানে জমা আছে। তো সেখান থেকে যখন টাকা পাঠানোর রিকোয়েস্ট করা হয়েছে, তখন সেখানে একটা নামের বানান ভুল করা হয়েছে। যে ব্যাংকে টাকা পাঠাবে সেটা বানান ভুল করা হয়েছে। তখন যখন রিকোয়েস্ট পাঠাইছে, তখন সেটা বানান ভুল দেখে, বানান ভুল হয়েছে, তখন সেটা আবার ওরা বাতিল করে দিছে। এইভাবে আমাদের আসলে শুধুমাত্র 800 কোটি টাকায় লস হয়েছে, বাকি টাকাটা আর ট্রান্সফার হতে পারেনি। ঠিক আছে, যেখানে তোমার হচ্ছে অলমোস্ট হচ্ছে 20 কোটি টাকা, 20 কোটি টাকা আরো কম, মানে 18 কোটি টাকার মতো সেটা হয়েছে তোমার শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে। আর বাকি তোমার যেই 80 কোটি টাকার মতো আছে সেটা হচ্ছে ফিলিপিনে পাঠানো হয়েছিল। সো এর মধ্যে কিছু টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে, বাট মানে বাকি টাকাগুলো এখন উদ্ধার করা সম্ভব হয়নি, আর উদ্ধার করা সম্ভব হবেও না। বুঝতে পারছো? উদ্ধার করা সম্ভব হবেও না। মাত্র এই এই যে তোমার কত টাকা, 80 কোটি টাকা, 80 কোটি, 80 কোটি বা 70 কোটি টাকার মতো, 70 কোটি টাকা, 70 কোটি টাকার মধ্যে মাত্র 15 কোটি টাকা, 15 কোটি টাকার মতো উদ্ধার করা হয়েছে। ঠিক আছে, উদ্ধার করতে পারছে সবাই, উদ্ধার করা গেছে। বাকি টাকা এখন উদ্ধার করা যায়, আর উদ্ধার করা যাবেও না। বুঝতে পারছো? সো এগুলা মিনিস্টারদের কাজ না, এটা মিনিস্টাররা করেনি, কোনো মন্ত্রী করেনি, কোনো মন্ত্রীর অতটা সামর্থ্য হয় নাই, বাংলাদেশের মন্ত্রীরা অতটা ইন্টেলিজেন্ট হয় নাই যে ওরা সাইবার অ্যাটাক করে বাংলাদেশ ব্যাংকে থেকে টাকা চুরি করবে। ওরা ডিরেক্ট টাকা হাতায় নিবে। বুঝছো? ওরা হচ্ছে মানে ওরা একটু মানে ওরা চোর, ওরা টাকা চুরি করে, কিন্তু মানে এইভাবে সাইবার অ্যাটাক করে চুরি করবে না। তারা একদম দিন দিন দুপুরে চুরি করবে। ঠিক আছে, চোখের সামনে চুরি করবে, তারা লুকায় লুকায় চুরি করবে। বাংলাদেশের আমলারা এতটাই না, এত শিক্ষিত হয়নি এখন, এত শিক্ষিত হয়নি এখনো, ওরা একটু আছে। যাই হোক, ফাইন। সো বুঝতেই পারতেছো যে সাইবার অ্যাটাকটা কতটা বেশি মারাত্মক। মানে টাকা তো এক জিনিস, যে টাকা আমার কাছে আছে, এই টাকাটা চুরি করা এক ব্যাপার, কিন্তু এই টাকাটা যদি ব্যাংকে থাকে, এটা তো একটা সংখ্যা, জাস্ট কিছুই না, এটা অস্তিত্ব নেই, বাস্তব অস্তিত্ব নেই টাকা, কিছুই না, জাস্ট অনলাইনে আছে সবকিছু,
নেটে আছে। তুমি জাস্ট কোনোভাবে যদি এখান থেকে মাইনাস করতে পারো, সংখ্যাগুলো মাইনাস করতে পারো, অন্য কোনো জায়গায় প্লাস করতে পারো, তাহলে তুমি টাকার মালিক। তো টাকার মালিক হওয়া খুব সহজ এখনকার যুগে। তোমরা তো এখন লেটেস্ট যে কারেন্সি গুলা চলতেছে বিটকয়েন, এটা তোমরা অনেকে নাম শুনছো, হয়তো অনেকে জানো, অনেক বেশি জানো আমার থেকে ভালো, যে বিটকয়েন হচ্ছে ডিজিটাল কারেন্সি না, এটা কোনো বাস্তব অস্তিত্ব নাই। এবং বিটকয়েন অনেক দামে বিক্রি হচ্ছে। বলা হয় যারা মানে 2012, 13, 14, 15 ওই সময়কারও কেউ যদি বিটকয়েন কিনে রাখতো, হ্যাঁ, আজকে সে এখন মিলিয়নিয়ার হয়ে যেত। বিটকয়েনের দাম প্রচুর 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 বাড়ছে। আপনি হ্যাক করতে পারেন না? ভাই আমি হ্যাক করতে পারি না, হ্যাঁ, আমি হ্যাকিং শিখি নাই বা আমি হ্যাকিং পারি না, ঠিক আছে, আমার দ্বারা এগুলা এইসব চুরি চামারি হয় না, ঠিক আছে। তোমরা জানো হ্যাকার 2 রকমের আছে, হ্যাঁ, এর মধ্যে যে হোয়াইট হ্যাট হ্যাকার আছে, হোয়াইট হ্যাট হ্যাকার, ওরা হচ্ছে ভালো হ্যাকার, হ্যাঁ, ওরা হচ্ছে যে কোনো সিস্টেমের এই ভালনারেবিলিটি গুলো বের করে, হ্যাঁ, ওদেরকে টাকা দিয়ে মানুষজন রাখে। যাই হোক, এবং হ্যাকিং সম্পর্কে অনেক মুভি আছে, তোমরা দেখবা, যদিও মুভিগুলো অতিরঞ্জিত, বাট অনেকটা মুভি কায়দাই বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু চুরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকে একটা ম্যালওয়্যার দিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, কোনোভাবে কোনো ইমেইলের মাধ্যমে একটা সফটওয়্যার দিয়ে দেওয়া হয়েছিল, একটা প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়েছিল, যে প্রোগ্রামটা বাংলাদেশ ব্যাংকে ছিল, বাংলাদেশ ব্যাংকের ভেতরেই ছিল, 2 বছর ছিল বলা হয়। 2 বছর ওরা প্ল্যান করে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে এই অ্যাটাকটা করছে। আচ্ছা, 3টা বলছে, হ্যাঁ, 3 টাইপ, ব্ল্যাক হোয়াইট গ্রে, ব্ল্যাক হোয়াইট গ্রে, হ্যাঁ, 3 টাইপের হ্যাকার। যাই হোক, সো তোমরা একটু এগুলা নিয়ে রিসার্চ করতে পারো, আর যাদের রিসার্চ করার দরকার নেই তারা ক্লাস করতে পারো। আচ্ছা, ঠিক আছে, ফাইন। তো সাইবার অ্যাটাক হতে পারে, তারপর পর্নোগ্রাফির মাধ্যমে আমাদের সামাজিক অবক্ষয় সৃষ্টি হতে পারে, এটা খুবই মারাত্মক একটা ইস্যু, পর্নোগ্রাফি যেটা। সো আমাদের ভালগার কন্টেন্ট, হ্যাঁ, পর্নোগ্রাফি ইস্যুটা আমাদের সামাজিক অবক্ষয়ের অনেক বড় কারণ। এইসব জিনিস দেখে দেখে বাচ্চারা খারাপ হয়ে যাচ্ছে, বা আমাদের মনুষ্যত্ব বিকৃত হয়ে যাচ্ছে, আমাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে। আমরা এখন চিন্তা ভাবনা করলেই খারাপ চিন্তা ভাবনা আমাদের মাথায় চলে আসে। সো এই পর্নোগ্রাফির মাধ্যমে সামাজিক যে অবক্ষয়টা ঘটতেছে, এটাও কিসের কারণে? আজকাল দুনিয়ার যে কোনো প্রান্তে যে কোনো খারাপ কন্টেন্ট বানাই দিলেই সেটা তুমি মুহূর্তের মাঝে এখানে বসেই অ্যাক্সেস করতে পারছো, যেটার কারণে তোমার কি হয়ে যাচ্ছে, তোমার যে মনুষ্যত্ব আছে, তোমার যেই এগুলো বিকৃত হয়ে যাচ্ছে, হ্যাঁ, তোমার চিন্তা ভাবনা বিকৃত হয়ে যাচ্ছে। তোমার যে কোনো কিছু চিন্তা করলে তোমার খারাপ চিন্তা মাথায় চলে আসে। সো এগুলো হচ্ছে আমাদের এই গ্লোবাল ভিলেজের একটা অনেক বড় অসুবিধার কারণ আমরা বলতে পারি, ঠিক আছে। এছাড়াও আরেকটা বড় মানে আমাদের খারাপ দিক হচ্ছে বলতে পারো, আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে, সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন কালচার নষ্ট হয়ে যাচ্ছে, সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা এখন বাংলাদেশের মানুষ কি করি, ওয়েস্টার্ন কালচার ফলো করি না, আমরা এখন সবাই ওয়েস্টার্ন হয়ে গেছি। আমাদের চলাফেরা, আমাদের পোশাক আশাক, আমাদের আচার আচরণ সবকিছু এখন ওয়েস্টার্ন হয়ে যাচ্ছে। এই যে আমাদের বাঙালি যেই সংস্কৃতিটা আছে, বা বাঙালি সংস্কৃতি দূরের কথা, আমাদের যেই ইসলামিক সংস্কৃতিটা আছে, আমরা যেই যারা মুসলিম, বা আমরা এই আমাদের সংস্কৃতি আমরা হারিয়ে ফেলছি, ইসলামের ঐতিহ্য আমরা হারিয়ে ফেলছি। কেন? এই যে এই গ্লোবাল ভিলেজের কারণে, ঠিক আছে। আমরা মানুষকে এটা করতে দেখতেছি, আমরা মনে করি ওইটাই ভালো, ওইটাই করা উচিত। এটা করে যে আমরা আমাদের ইসলামকে, আমরা আমাদের সমাজকে, আমাদের সামাজিক মূল্যবোধ, আমাদের সংস্কৃতিকে বিসর্জন দিচ্ছি, এটা আমরা বুঝতেছি না, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের অসুবিধা। আচ্ছা, আমার বাসার পাশের বাসায় কি আমার বড় ভাই হোয়াইট হ্যাট হ্যাকার, তিনি আমাকে আশেপাশে বাসার পাসওয়ার্ড হ্যাক করে আমার উপকার করে দেন। আচ্ছা, ঠিক আছে। ওয়াইফাই এর পাসওয়ার্ড হ্যাক করতে হ্যাকার হওয়া লাগে না, ওয়াইফাই এর পাসওয়ার্ড হ্যাক করতে হ্যাকার হওয়া লাগে না, ব্রুট ফোর্স চালাইলেই ওয়াইফাই এর পাসওয়ার্ড পাওয়া যায়, ঠিক আছে। ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা লাগে, হ্যাকার হওয়া লাগে না ওয়াইফাই পাসওয়ার্ড পাইতে। কিছুদিন আগে আমার ল্যাপটপটি সার্ভিসিং করতে দেই, তখন আমার ফেসবুক আইডি লগ ইন করতে মনে নেই, এখন কি করব?
আমার আইডি তো ওরা নিয়ে যাবে, প্লিজ ভাই, তোমার আইডি নিয়ে ওরা কিছু করতে পারবে না। হ্যাঁ, তোমার আইডিতে এমন কিছু নাই যে তুমি মানে ভয় পাবা। হ্যাঁ, তোমার আইডিতে কি আছে? দুইটা হয়তো ফ্রেন্ড আছে, কয়টা হয়তো মেসেজ আছে, এই তো। তোমার মতো মানুষ বা আমার মতো মানুষের আইডি হ্যাক করে আসলে তেমন কিছু করার নেই, ঠিক আছে? হ্যাঁ, তোমার নামে হয়তো 2-3টা উল্টাপাল্টা পোস্ট দিতে পারে, তোমার ফ্রেন্ডকে হয়তো মেসেজ দিতে পারে যে আমাকে টাকা দাও। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি নতুন আইডি খুলে সবাইকে জানিয়ে দিতে পারো যে দয়া করে কেউ আমার আইডিতে কি করবা না, কেউ মেসেজ দিলে রিপ্লাই দিও না, ঠিক আছে? এভাবে বলতে পারো, ঠিক আছে? যাই হোক, এইগুলো ক্ষেত্রে যেটা করবা যে তো নর্মালি তোমার ফেসবুকে ওই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা, হ্যাঁ, যে দুইটা তুমি মোবাইল দিয়ে লগ ইন করা থাকতে হবে, যাতে তোমার থাকে, যাতে তোমার কি বলে কোড দিয়ে লগ ইন করে ঢুকতে হয়। আর এটা আরেকটা করে রাখবা, সেটা হচ্ছে তোমার মোবাইলে তুমি ফেসবুকে গেলেই কোন কোন ডিভাইস দিয়ে লগ ইন করা আছে, হ্যাঁ, সেটা তুমি দেখতে পাবা। তুমি যদি সেটিংসে যাও, সেটিংসে গিয়ে তুমি দেখতে পারবা যে তোমার কোন কোন ডিভাইস তোমার এই আইডিটা ইউজ করতেছে। তুমি ওই ডিভাইসগুলো এখান থেকে ব্লক করে দিতে পারবা, বুঝতে পারছো? তুমি তোমার ওই ডিভাইসগুলো তুমি এখান থেকে লক করে দিতে পারবা যে আমি চাই না এই ডিভাইসগুলো আমার এটা ইউজ করুক। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে যদি তুমি যাও, এখানে গিয়ে দেখো যে ওয়্যার ইউ আর লগড ইন, হ্যাঁ, এই যে আমি কি কি ডিভাইসে লগ ইন করা আছি এটা আমার এখানে লিস্ট দিয়ে দিছে। আইপ্যাড প্রো, ডিভাইস আননোন, 11 প্রো ম্যাক্স, ম্যাকবুক, তারপর ফোন, শাওমির ফোন দিয়ে, ম্যাকবুক দিয়ে, এই যে এগুলো আছে কোন কোন ডিভাইস দিয়ে আমি লগ ইন করছিলাম। আমি চাইলে এসবগুলো মুছে দিতে পারি। হ্যাঁ, এগুলো মুছে দিলে অটোমেটিক ওইসব ব্রাউজার থেকে বা ওইসব ডিভাইস থেকে আমার আইডিটা বাতিল হয়ে যাবে, নতুন করে আবার ঢুকতে হবে। সো এই তো, এই হচ্ছে আমাদের গ্লোবাল ভিলেজের বেসিক কিছু সুবিধা অসুবিধা হলো। এখন আমরা দেখব এই গ্লোবাল ভিলেজ এস্টাবলিশ করার জন্য কি কি লাগে। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ এস্টাবলিশ করার জন্য আমাদের কি কি দরকার, প্রতিষ্ঠার উপাদানগুলো। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানগুলো কি কি? প্রথমত 1 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার লাগবে। 1 নম্বর হচ্ছে আমাদের হার্ডওয়্যার লাগবে। হার্ডওয়্যার মানে যে কম্পিউটার, মোবাইল, এগুলো লাগবে। 2 নম্বর হচ্ছে আমাদের অবশ্যই সফটওয়্যার লাগবে। সফটওয়্যার ছাড়া তো আমরা হার্ডওয়্যারকে ইউজ করতে পারবো না। ইউটিউব আছে দেখে ইউটিউবকে ইউজ মানে এই হার্ডওয়্যারটা ইউজ করতে পারো। জুম আছে দেখে আজকে জুমে ক্লাস করতে পারছো। ফেসবুক আছে দেখি আজকে ফেসবুকে ক্লাস করতে পারছো। এগুলো হচ্ছে সফটওয়্যার। ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে, নাহলে তুমি কার সাথে কিভাবে যোগাযোগ করবা? কানেক্টিভিটি লাগবে। তারপর হচ্ছে ডেটা লাগবে অবশ্যই। এন্ড ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাকে মানুষের জ্ঞান থাকতে হবে, সক্ষমতা থাকতে হবে, মানুষের যে নলেজ সেটা থাকতে হবে, ঠিক আছে? বা ক্যাপাসিটি যদি বলি তাহলে আরো ভালো হয়। ক্যাপাসিটি থাকতে হবে। এখন এমন একটা টেকনোলজি আছে যেটা মানে মানুষের জ্ঞানের বাইরে, তাহলে তো সেই টেকনোলজি ইউজ করতে পারবো না, ঠিক না? তো মেইনলি এই জিনিসগুলো লাগবে। প্রথমে যদি আমরা হার্ডওয়্যারের কথা বলি, তো হার্ডওয়্যারের কথা বলতে গেলে অবশ্যই আমাদের কি লাগে, এই যে আমাদের মোবাইল বলো, আইপ্যাড বলো, ম্যাকবুক বলো, আমাদের অ্যান্ড্রয়েড ফোন বলো, হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোন বলো, বা আমাদের ল্যাপটপ বলো, হ্যাঁ, আমাদের টেলিফোন বলো, হ্যাঁ, এই জিনিসগুলো এগুলো লাগবে, এই ডিভাইসগুলো লাগবে। কম্পিউটার বলো, হ্যাঁ, ডেস্কটপ কম্পিউটার বলো, এই ডিভাইসগুলো লাগবে। এই ডিভাইসগুলো ছাড়া আমরা এই বিশ্বগ্রাম বানাতে পারবো না। এগুলো তো হচ্ছে এক একটা মাধ্যম, এছাড়াও আরো কি লাগবে? স্যাটেলাইট লাগবে। স্যাটেলাইট ছাড়া তো তোমার কি হবে না, যোগাযোগ করা যাবে না, ঠিক না? টেলিভিশন আছে, স্যাটেলাইট আছে, এগুলো লাগবে। স্যাটেলাইট, টিভি, এগুলো সফটওয়্যার ছাড়া এগুলো কন্ট্রোল করা যাবে না। অপারেটিং সিস্টেম লাগে, ব্রাউজিং সফটওয়্যার লাগে, কমিউনিকেটিং সফটওয়্যার লাগে, প্রোগ্রামিং ভাষা লাগে। সফটওয়্যারের মধ্যে কি কি আছে? অপারেটিং সিস্টেম লাগে, ওএস। তোমরা জানো তোমাদের ফোনে যে অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড।
কারো অ্যাপেলের ফোনগুলোতে যে অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে iOS, তোমাদের কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে উইন্ডোজ, বা লিনাক্স কার্নেল বেসড কতগুলো ডিস্ট্রিবিউশন আছে, অপারেটিং সিস্টেম আছে, যেমন উবুন্টু, কালি লিনাক্স, এরকম কতগুলো। তারপর আমাদের অ্যাপেলের ল্যাপটপে আছে ম্যাক ওএস, তারপর স্মার্টফোনে আছে কি স্মার্টফোন ওএস, ওয়ের ওএস, গুগলের ওয়ের ওএস, বা অ্যাপেলের ওয়াচ ওএস, টিভির জন্য আছে টিভি ওএস। ঠিক আছে, তো এরকম অপারেটিং সিস্টেম লাগবে। তারপর ব্রাউজিং সফটওয়্যার লাগবে, যেটা দিয়ে ব্রাউজ করবা, এই যে ক্রোম, গুগল ক্রোম, তারপর সাফারি, তারপর হচ্ছে অপেরা, এগুলো হচ্ছে কি ব্রাউজিং সফটওয়্যার। এই ব্রাউজিং সফটওয়্যার গুলো লাগবে, এছাড়া কি বলতে পারি, কমিউনিকেটিং সফটওয়্যার, যেটা দিয়ে কমিউনিকেট করা যায়, ফেসবুক, মেসেঞ্জার দিয়ে কমিউনিকেট করা যায় না, হোয়াটসঅ্যাপ দিয়ে কমিউনিকেট করা যায়, এই সকল এই কমিউনিকেশন বা কমিউনিকেটিং সফটওয়্যার গুলো লাগবে। তারপর ইন্টারনেট কানেক্টিভিটির মধ্যে কি আছে, অবশ্যই তোমার ইন্টারনেট সাথে কানেকশন থাকা লাগবে, হয়তো মোবাইল ডেটা বা মোবাইল ডেটা বলো বা ব্রডব্যান্ড লাইন বলো, অথবা তুমি স্যাটেলাইট কানেকশন বলো, কোনো না কোনো ভাবে তোমার কি করতে হবে, স্যাটেলাইট। তোমার স্টারলিংকের নাম শুনছো তো সবাই, স্টারলিংকের নাম শুনছো? ইলন মাস্ক কিন্তু কি করছে, স্টারলিংক কি করছে, চালু করছে। সে হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে তোমাকে ইন্টারনেট কানেক্টিভিটি দিবে। আচ্ছা, তারপর ডেটা, অবশ্যই ডেটা লাগবে। ডেটা ছাড়া কি হবে, ডেটা ছাড়া কি আদান প্রদান করব? অবশ্যই আমাকে ডেটাই আদান প্রদান করতে হবে না, যেটা হচ্ছে আমরা আদান প্রদান করি, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠাই, এগুলো হচ্ছে ডেটা। তাহলে অবশ্যই ডেটা লাগবে। ক্যাপাসিটি, অবশ্যই হিউম্যান ক্যাপাসিটি থাকা লাগবে। আমরা এই প্রযুক্তিকে চালানোর জন্য আমাদের সেই সক্ষমতা থাকতে হবে। যদি সক্ষমতা না থাকে তাহলে আমরা এই টেকনোলজি গুলো বা বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে পারবো না, বানাতে পারবো না। ঠিক আছে, সোফার এই উপাদানগুলো যদি আমাদের কাছে থাকে তাহলে আমি বিশ্বগ্রাম বানাতে পারবো। ঠিক আছে, সোফার আজকের ক্লাসটা কেমন লাগছে বলো? আজকের ক্লাসে মেইনলি এত বেশি কিছু পড়াইনি, বাট আমি যতটা সম্ভব লিখে লিখে তোমাদের বোঝানোর ট্রাই করছি। এইভাবে কি ঠিক আছে, এই চ্যাপ্টারটা এইভাবে পড়াবো? ভাইকে একটু জানাও তো যে ভাইয়া ঠিক আছে, আপনি যেভাবে পড়াইছেন এইভাবে লিখে লিখে একটু একটু করে কথা বলে পড়াবেন, যে যাতে আমরা বুঝি। না হলে শুধু মুখে মুখে ওই চ্যাপ্টার শেষ করে দেওয়া যাবে, বাট মুখে মুখে চ্যাপ্টার শেষ করা আমার কাছে কেন জানি মানে ভালো মনে হয় না। না মুখে মুখে আবার কি করে। ঠিক আছে, সো এটাই থাকুক, তোমরা বাসায় একটু রিডিং পড়ো। আমি যতটুকু পড়িয়েছি মোটামুটি 7 পেজ বা 10 পেজ, প্রথম 10টা পেজ তোমরা একটু রিডিং পড়ে ফেলো, দেখবা যে ইনশাল্লাহ নেক্সট দিন আমরা আরো কিছু পড়ার চেষ্টা করব। সো ভালো থাকো, সুস্থ থাকো, আর এই তথ্য যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে ভালো ব্যবহারটা তোমরা করো। তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।